বিচার প্রশাসন ও পুলিশ প্রশাসনে আমূল পরিবর্তন দরকার বলছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের তাগিদ। টিউলিপের পর এবার আলোচনায় সালমান পুত্র শায়ান। রাজা চার্লসের দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড দানের খবর ব্রিটিশ গণমাধ্যমে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল গেটে শিক্ষার্থীদের তালা। সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দাবিতে অনশন। এবং লালমনিরহাট সীমান্তে আবারও গোপনে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ। শক্তি বাড়ানোর আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আসসালামু আলাইকুম, মোহনের সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। চলমান বিচার ও পুলিশ সংস্কার প্রক্রিয়ায় নিয়োগ পদোন্নতিতে আমূল পরিবর্তন দেখতে চান সংশ্লিষ্টরা। যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করতে প্রয়োজন সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন, যা দলীয় সরকারের আমলে স্বাধীনতার 54 বছরেও সম্ভব হয়নি। আর সংবিধান সংস্কারকে অর্থবহ করতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে। বিগত 2009 সালে ক্ষমতায় বসার পর চলতি বছরের আগস্ট পর্যন্ত এই প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। সরকার কমিশন গঠনের পর প্রতিবেদন প্রকাশের আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে কমিশন প্রধান জানিয়েছেন, প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের হার 75% থেকে নামিয়ে আনা হবে 50-এ। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার নিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো গঠন করা হতে পারে আলাদা 2টি কমিশন। কিন্তু বিসিএস ক্যাডারের স্বৈরাচারী শাসনামলে সবচেয়ে সমালোচিত হয়েছে পুলিশ বাহিনী। আন্দোলন দমনে বাহিনীটিকে দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করে ফ্যাসিস্ট সরকার। বাহিনীর সদস্যদের আবাসন সুবিধা সময়োপযোগী করা ছাড়াও নিয়োগ ও পদোন্নতি সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এসপিরা যখন প্রমোশন পেয়ে এডিশনাল এসপি হয়, তখন কিন্তু সে 6 গ্রেডে চলে যায়। আর আমরা ইন্সপেক্টরতে যখন এসপি হব, তখন কিন্তু আমাদের 9 গ্রেড থেকে 9 গ্রেডই। তো এই যে একটা বৈষম্য, এটা দূর করা খুবই দরকার। ডিপার্টমেন্টাল এএসপি নাই, একটাও নাই, অথচ ডিপার্টমেন্টাল ওসির সংখ্যা অনেক। আমরা চাই যে এই বাহিনীর মধ্যে একটা সমন্বয় থাকে, বৈষম্য যেন বাহিনীতে না থাকে। তাহলে এই বাহিনী স্মুথলি তারা কাজ করতে পারবে, জনগণের দ্বার করে পৌঁছে দেওয়া। বিচার বিভাগে স্বচ্ছতা আনতে প্রথমে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতাদার আহমেদ। বিচারক নিয়োগে আপনাকে স্বচ্ছতা আনতে হবে এবং বিচারক নিয়োগ বিষয়ে একটি আইন, যেটা আমাদের সংবিধানে বলে দেওয়া আছে, যে আইনের কথা বলে দেওয়া আছে, কিন্তু সেই আইন কিন্তু অদ্যাবধি প্রণীত হয়নি। উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। যখন যে দল ক্ষমতাশীল, রাজনৈতিক দলের অভিলাষ বা রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী বা তারা যে সকল ব্যক্তিকে পছন্দ করেন তাদের পছন্দের ব্যক্তি নিয়োগ লাভ করছেন। এখন অধস্তন আদালতের বিচারকদের চেয়ে নিম্নতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা যদি উচ্চ আদালতে বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, সেক্ষেত্রে তো ধরেন উচ্চ আদালতের যে সুপারিনটেনশন কন্ট্রোল, অর্থাৎ ছিল তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ বলে কোনো কিছু কিন্তু থাকবে না। সংবিধান সংশোধন বা পুনর্লেখনের ক্ষেত্রে রাজনৈতিক দলের মতামত ছাড়া সংস্কার ফলপ্রসূ হবে না বলেও মত দিলেন এ আইনজ্ঞ। ইতিপূর্বে আমাদের দেশে অনেক অন্তর্বর্তী সরকার এসেছে, তারাও দেখলাম যে অনেক সংস্কার করেছিল। পরবর্তীতে রাজনৈতিক সরকার ক্ষমতাসীন হওয়ার পরে তারা তাদের সে সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেনি। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত যে কতটুকু সংস্কার প্রয়োজন এবং কতটুকু সংস্কার তারা অনুমোদন করবেন। বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করাই বড় সংস্কার বলেও মন্তব্য করেন ইকতাদার আহমেদ। বিচারকরা সরকার কর্তৃক প্রভাবিত হবেন কেন? এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের দুর্নীতির খবর নিয়ে যখন আলোচনা তুঙ্গে, সরব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। ঠিক তখনই খবরের শিরোনাম হয়ে সামনে এলেন হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান এক দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড দান করে টিউলিপ সিদ্দিকের পর আলোচনার মোড় নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন।
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। এ সংস্থাকেই বিশাল অঙ্কের অর্থ দান করেছেন সায়ান। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বলছে, শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বর্তমানে দুর্নীতি দমন কমিশনের তত্ত্বাধীন রয়েছে। এছাড়াও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU গত বছরের অগাস্টে সালমান, সায়ান এবং পুত্রবধূ শাহজরে রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে। শনিবার যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত সংবাদপত্র দ্য মেইল অন সানডে জানিয়েছে, টিউলিপের পরিবারের সাথে সায়ান এফ রহমানের সম্পর্ক বেশ পুরনো। টিউলিপের মা শেখ রেহানা ও খালা শেখ হাসিনা যখনই লন্ডনে যেতেন তখন কোনো ধরনের ভাড়া না দিয়েই সায়ানের 1,30,00,000 পাউন্ডের বাড়িতে থাকতেন। দ্য মেইল অন সানডের তথ্য মতে এ বাড়িটির মালিক সায়ান এফ রহমানের একটি অফশোর কোম্পানি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জবের মূল গেটে তালা ঝুলিয়ে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা জবের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে। রোববার সকাল 8:30টায় অনশন করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় 15 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা। এদিকে প্রধান ফটকে তালা ঝুলানোই ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রেখেছে। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে হলের সিট বরাদ্দের নবায়ন নিয়ে 2 দল শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 10 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বন্ধ থাকবে 3 দিন পাঠদান। রোববার রাত 7:45টার দিকে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন কলেজ অধ্যক্ষ আমানুল্লাহ। তবে 3 দিন পাঠদান বন্ধ থাকলেও পূর্ব নির্ধারিত পরীক্ষা চলবে এবং মেয়েরা হলে থাকতে পারবে বলে জানান অধ্যক্ষ। দর্শক, আনন্দমোহন কলেজ ক্যাম্পাসে আছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। বাপ্পি, আনন্দমোহন কলেজের সবশেষ খবর কি আমাদেরকে জানাবেন? কলেজ কিন্তু একটু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যে হলের যে সিট যে তাদের যে ভাড়া সেটি নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু কলেজ শিক্ষক এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে গতকাল কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু 10 অধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। তো আমরা কিন্তু গতকাল যেটি দেখেছি যে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এসেছিল এবং সেনাবাহিনী পুলিশের সহযোগিতায় কিন্তু সেটি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আজকে কিন্তু আবার সেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং সকাল থেকেই কিন্তু 3 পক্ষ, যে সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তারা তাদের নিজস্ব দাবি তুলে ধরেছেন। ইতিমধ্যেই কিন্তু কলেজ ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। তো আমরা এখন এই বিষয়টি নিয়ে জানতে চাইবো ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, ওনার কাছে যে এই যে আজকের যে কি রকম পরিস্থিতি আছে এবং আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি জানেন কালকে আপনার আনন্দমোহন কলেজে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তার পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ আপনার বন্ধ ঘোষণা করছে। পরবর্তীতে আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ আপনার পুলিশ ফোর্স আমরা সতর্ক অবস্থায় আছি এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে আমরা এইভাবে দৃষ্টি আছি এবং এখানে আপনার বলা যাচ্ছে যে পুলিশ সহ সেনাবাহিনী র্যাব সবাই আমরা সতর্ক অবস্থায় আছি এবং ওই আপনার কলেজ কর্তৃপক্ষ ঘোষণা করার পর থেকে কিছু ছাত্ররা চলে গেছে আর কিছু ছাত্র রয়ে গেছে, তারা বাইরে হয়ে যাচ্ছে। আমরা পরিস্থিতি নজরাধীন আছি, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে কোতোয়ালি মডেল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলছিলেন যে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে। তো জেরিন, এই ছিল আমার কাছে ময়মনসিংহ আনন্দমোহন থেকে সর্বশেষ। জেরিন, আপনাকে ধন্যবাদ।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে কোনো কিছু না জানিয়ে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্য রেখার মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিএসএফ ও বিজিবির সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বর উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় আধা কিলোমিটারের মধ্যে বেড়া স্থাপন করা হয় গত শুক্রবার। বিজিবি এই কাজে বাধা দিলেও তা শোনেনি বিএসএফ। এদিকে এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভারত থেকে সুবিধা পেতেই হাসিনার সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া দিতে চেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মৃত্যু, হত্যা ও রক্তের মধ্যেই থাকতে পছন্দ করতেন শেখ হাসিনা। তাই তো গত প্রায় ১৬ বছর বিচারিক দুঃশাসন দেখেছে বাংলাদেশ। রিজভী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার হলেও তারা ফ্যাসিবাদের দোসরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না। আমাদের উদ্দেশ্য অনেক কষ্ট করেছে তারা এনাদেরকে এই দর্শক, লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন, আর বিজিবি এবং স্থানীয়রাই বা কি বলছেন? যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সে সম্পর্কে যদি আমি বলি যে আজ থেকে একটু উত্তেজনা তেমন নাই, তবে আমরা যেটি বলবো যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কিন্তু এখন কাজ বন্ধ রয়েছে। তার কাটার বেড়া যে স্থাপন করেছিল ভারতীয় বিএসএফ সহ তাদের শ্রমিকরা, সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। যে উত্তেজনা ছিল সেটিও কিন্তু এখন আমাদের চোখে পড়েনি। তবে সীমান্তবর্তী যে মানুষগুলো আছে দেশের বাংলাদেশে, তারা কিন্তু একটু আতঙ্কেও রয়েছে। তবে আমি বিভিন্নভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি যে বিজিবির কঠোর অবস্থানের কারণে কিন্তু তারা বাধ্য হয়েছে কাজ বন্ধ করতে। তবে আমি একটি তথ্য যদি আপনাকে দিয়ে রাখি যে এই 2010 এবং 2021 সালে কিন্তু তৎকালীন সরকার এই ভারতের কাছে গোপন চুক্তির মাধ্যমে এই চুক্তি করে আসে, কিন্তু এই চুক্তিটাকে তারা মানছেন না, স্থানীয়রাও মানছেন না। তারা বলছেন যে এই চুক্তি বাতিল করে নতুন চুক্তিতে যদি কোনো সমাধান করা যায়। তবে আমরা যেটি দেখেছি যে গত শুক্রবার কিন্তু এই তার কাটার বেড়ার স্থাপন শুরু করে বিএসএফ এবং বিজিবি সেখানে স্থানীয় সহ কিন্তু বাধা সৃষ্টি করে। তারপর কিন্তু পর্যায়ক্রমে তারা আবার স্থাপন শুরু করে, আবারও কিন্তু বিজিবি বাধা দেয়। তবে এখন সব মিলিয়ে দেখা যাচ্ছে যে দুই দেশের আলোচনার প্রেক্ষিতে এখন কাজ বন্ধ হয়েছে। সেই জায়গায় যে উত্তেজনা সৃষ্টি ছিল তেমনটাও কিন্তু এখন চোখে পড়ছে না। তবে আশা করা হচ্ছে যে আলোচনার ভিত্তিতে সুষ্ঠু সমাধান পাবে দুই দেশের মানুষ। এই ছিল আমার কাছে সর্বশেষ সীমান্ত এলাকা থেকে জেরিন। ধন্যবাদ সুমন। দর্শক, সহকর্মী সুমন জানাচ্ছিলেন লালমনিরহাট সীমান্ত থেকে সবশেষ পরিস্থিতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন সহকর্মী সুরাইয়া মুন্নি, সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। মুন্নি, বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা কি বলছেন? গেটে তালা ঝুলানোর পর সার্বিক পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন। তো প্রথম পর্যায়ে ছিল হচ্ছে 11 জন শিক্ষার্থী অনশনে বসেছিল, কিন্তু এখন যে
যারা ক্রমান্বয়ে আরো শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, এখানে প্রায় 40 থেকে 45 শিক্ষার্থী অনশনে বসেছেন এবং এদের মধ্যে থেকে 15 থেকে 20 জনের মতো শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকজন অবশ্য ছুটিতে আবারও তারা এই অনশনে যোগ দিচ্ছেন। তাদের দাবিগুলো যেটা আপনাকে একটু বলে রাখছি, দাবিগুলো ছিল হচ্ছে 11 দফা তিনটি দাবিতে তারা অনশনে বসেছেন। তাদের প্রথম দাবি ছিল হচ্ছে ক্যাম্পাসে অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তর এবং অস্থায়ী আবাসনের দাবিতে আমরণ অনশনে বসেছেন তারা। আর হলো দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচিতে অটল থাকার কথাও জানিয়েছেন তারা। এবং আপনাকে আমি আরেকটা কথা জানিয়ে রাখছি, তারা কিছুক্ষণ আগে একটা ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা, যেটা হলো 1:30টার মধ্যে যদি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা করা না হয় তাহলে তারা সচিবালয়ে ঘেরা কর্মসূচিতে তারা রোডে নেমে যাবে। তো এখানে তাদের যে দাবি দেওয়া, তারা যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবে বলে তাদের দাবি। কিছুক্ষণ আগে আমরা ভিসির সাথে কথা বলতে গেলাম, তো ভিসি এখনো পর্যন্ত কোনো চিন্তা করেনি, তবে আর 5 থেকে 10 মিনিটের মধ্যে সম্ভবত হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মুনি, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটররা। এদিকে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশের 13 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানিয়েছে সকাল 7টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহনে বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের 13 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। দেশের বাইরে খবর, ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। টানা 6 দিন ধরে দাবানলে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। প্যালিসাইডসে দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নি নির্বাপনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এই দাবানল ব্রেন্টউড এবং ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার বাতাসের গতি ঘন্টায় 110 কিলোমিটারের বেশি উঠতে পারে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় 24 ঘন্টায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। টানা 15 মাস ধরে চলা এই হামলায় নিহতের সংখ্যা প্রায় 46,600। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে শুধু গত 5 দিনে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 70 জন শিশু নিহত হয়েছে। এছাড়া তীব্র শীতে ঠান্ডাজনিত রোগের কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে কয়েকশো শিশু। আগামী 16 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। এজন্য জোরে সোরে চলছে সংস্কার কাজ। কদিন আগেও যে স্টেডিয়ামটি ছিল বিবর্ণ, রঙের আঁচড় আর সাজসজ্জার কাজে হাত দেওয়ার পর সেটি এখন আলো ছড়াতে শুরু করেছে। কর্তৃপক্ষ বলছে বিপিএল এর চট্টগ্রাম পর্বে কোনো কমতি থাকবে না। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। 2010 বিশ্বকাপের পর বড় ধরনের কোনো সংস্কার না হলেও ঘরোয়া আসর বিপিএল ঘিরে তড়িঘড়ি সংস্কার চলছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিবর্ণ আর হতশী চেহারায় কাটিয়ে ঝলমলে ফিরছে বন্দরনগর স্টেডিয়ামটি। প্রবেশ পথ পেরুলে শোভা পাচ্ছে এবার বিপিএল এর মাস্কট ডানা 36। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে উন্নয়ন কাজ এবং এই কাজটা আমরা করেছি, মেরামত কাজটা করেছি খুবই অল্প সময়ের ভিতরে। আপনার লাইটিং, আপনার সাউন্ড সিস্টেম, বারবেড ওয়্যার, রোড,
ওয়াকওয়ে সবগুলো কাজ আমরা খুবই দ্রুততার সাথে রাত দিন পরিশ্রম করে স্যারের তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো সম্পন্ন করেছি। ভেন্যু অলমোস্ট রেডি। সংস্কারের ছোঁয়া লেগেছে মাঠের ভেতরে বাইরে সব জায়গায়। বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মাঠকে। এসব সংস্কার কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এইবার একটা স্পেশালি যেটা হয়েছে, আমাদের ভেন্যুতে অনেক সংস্কার কাজ ছিল, এগুলি এবার জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে করা হয়েছে, এটা আর্মিরাই করেছে। তো সোফার আমরা হ্যাপি যে আমরা মোটামুটি আপনি দেখছেন একটু কালারফুল আছে স্টেডিয়াম এবং কাজটা সম্পন্ন হয়েছে। উইকেট, মিডিয়া সেন্টার, হসপিটালিটি বক্স এবং দর্শকদের বসার স্থান সহ সবকিছু পরিবর্তন আনা হচ্ছে। অনেক দিন পুরানো হয়ে গেছে, এগুলো আমরা চেঞ্জ করেছি। তাছাড়া সিভিল অনেক কাজ, যেমন আমাদের বিভিন্ন বক্স, কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, এগুলোর কাজ আমরা করেছি। এবং আপনারা জানেন যে মোটামুটি 3টা স্টেডিয়ামে কিন্তু একদম সম্পূর্ণ নতুনভাবে চেয়ার লাগানো হয়েছে। বিপিএল সবসময় চিটাঙে রান হয়, এবারও আশা করছি চিটাঙ্গেও ব্যাট ও বলের খেলা হবে, দর্শকরা আনন্দিত হবে। আগামী 16 জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল-এর চট্টগ্রাম পর্ব। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। ক্রিকেটের আরও খবর। প্যাট কামিন্সকে অধিনায়ক করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড করল ক্রিকেট অস্ট্রেলিয়া। 19 ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্টে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ার 15 সদস্যের দলে ডাক পেয়েছেন ম্যাট শার্ট এবং অ্যারন হার্ডি। প্রথমবার আইসিসির কোনো টুর্নামেন্ট খেলবেন এই দুই ক্রিকেটার। তবে পাকিস্তানের কন্ডিশন বিবেচনা করেই খেলোয়াড় বাছাই করেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনে আমূল পরিবর্তন দরকার বলছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের তাগিদ। টিউলিপের পর এবার আলোচনায় সালমান পুত্র সায়ান। রাজা চার্লসের দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড দানের খবর ব্রিটিশ গণমাধ্যমে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল গেটে শিক্ষার্থীদের তালা, সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দাবিতে অনশন। এবং লালমনিরহাট সীমান্তে আবারও গোপনে কাটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ, শক্তি বাড়ানোয় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। দর্শক, এই ছিল মোহনের সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।